মসজিদে হামলা নিয়ে নিউজিল্যান্ড গভর্নরকে এরদোগানের ফোন। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলায় ৪৯ জন মুসলমান নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান নিউজিল্যান্ডের গভর্নর এডসি রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তুর্কি রাষ্ট্রপতির গণসংযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতুন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডেইলি সাবা। ফখরুদ্দিন আলতুন বলেন, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অতি দ্রুত নিউজিল্যান্ড সফর করার কথা এডসি রেড্ডিকে জানিয়েছেন। প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উদকাই ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু নিউজিল্যান্ডের পথে রয়েছেন। তারা দেশটির দায়িত্বশীলদের সঙ্গে ভয়াবহ এই হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে মত বিনিময় এবং মুসলমানদের নিরাপত্তা বিষয়ে কথা বলবেন। এদিকে শুক্রবার এক নির্বাচনী সভায় এরদোগান তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেছেন, খুনি আমাদের দেশ ছাড়াও সব মুসলমানকে লক্ষ্য করে একটি ইস্তেহার প্রকাশ করেছে, যাতে ইসলাম বিরোধীদের বিকৃত মানসিকতা ও বৈরী মনোভাবের বিষয়টি ফুটে উঠেছে। প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৪৯ জন মারা যান, আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন, ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। এই ঘটনায় বাংলাদেশের ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মুসলমানদের অপরাধী বলায় এমপির মাথায় ডিম। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসী হামলার ঘটনায় সারা বিশ্ব যখন ক্ষুব্ধ, তখন মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সিনেটর অ্যানিং। তবে এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে তার মাথায় ডিম ভেঙেছেন এক ক্ষুব্ধ তরুণ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। শনিবার মেলবোর্নে একটি অনুষ্ঠানের পর এক সাংবাদিকের সাথে কথা বলার সময় এক তরুণ পেছন থেকে এসে সিনেটর ফ্রাসের এনিংয়ের মাথায় সজোরে একটি কাঁচা ডিম ভাঙেন। শুক্রবার ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার পর কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত সিনেটর এনিং মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানরাই প্রকৃত অপরাধী। এই বক্তব্যের পর তার সমালোচনায় মুখর হয়ে ওঠে সবাই। শুক্রবারের ওই হত্যাকাণ্ডের দিনই তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ক্রাইস্ট চার্চের হত্যাকাণ্ডের জন্য দায়ী মুসলমান অভিবাসীরা। তিনি বলেন, আমাদের বুঝতে হবে, আজ মুসলমানরা হত্যাকাণ্ডের শিকার হলেও আসলে তারাই অপরাধী। বিশ্বব্যাপী তারা মানুষ হত্যা করছে। পরদিন শনিবার মেলবোর্নে একটি সংবাদপত্রের সাথে সাক্ষাৎকার দিচ্ছিলেন অ্যানিং। সে সময় হঠাৎ করে পেছন থেকে এক তরুণ এসে একটি কাঁচা ডিম সজোরে ভাঙেন তার ন্যাড়া মাথায়। তরুণ পেছন থেকে কিছুটা দূরে ছিলেন। তার এক হাতে ছিল ডিম ও আরেক হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনের ভিডিও অপশন চালু করেই তিনি হেঁটে গিয়ে ডিমটি ভাঙেন সিনেটরের মাথায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সিনেটর। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে ওই তরুণকে পরপর দুটি চড় মারেন তিনি। এরপর সিনেটরের সঙ্গে থাকা একজন এসে তরুণটিকে চাপড়ে ধরে মাটিতে শুয়ে পড়ে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তরুণকে। জিজ্ঞাসাবাদের পর তাকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। সিনেটরের মাথায় ডিম ভাঙার সময় তরুণটির অন্য হাতে ছিল মোবাইল ফোন। সে নিজে এই দৃশ্য ভিডিও করছিল। তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। ক্ষুব্ধ তরুণকে সরিয়ে নেওয়ার পর সিনেটরের এক সাপোর্টারকে বলতে শোনা যায়, তরুণ প্রজন্ম যুদ্ধ শুরু করেছে। জবাবে সিনেটর বলেন, সে অল্প বয়সী ও ক্ষুব্ধ। তবে সত্যি, যে অনুষ্ঠানের পর ওই ঘটনা ঘটেছে সেই অনুষ্ঠানেও অনেক দর্শক সিনেটর এনিংয়ের আপত্তিকর মন্তব্যের জন্য বিক্ষোভ করেছিলেন। সিনেটর এনিং অনেকদিন ধরেই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে পরিচিত। এই আদর্শের জন্য তিনি তার পূর্বের রাজনৈতিক দল কাটার্স অস্ট্রেলিয়ান পার্টি থেকে বহিষ্কার হয়েছিলেন। হতাহতদের সহযোগিতায় গঠিত তহবিলে জমা ৩৩.৫ কোটি টাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহযোগিতার জন্য একদিনের মধ্যেই ৪০ লাখ মার্কিন ডলার অর্থাৎ ৩৩.৫ কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। ঘটনার পরই স্থানীয় দুটি গ্রুপ তহবিল সংগ্রহ শুরু করেছে। তারা বলছে, অর্থের বিনিময়ে কোনোভাবেই স্বজনহারাদের দুঃখ লাঘব করা সম্ভব নয়। তবে আমরা চাই সামান্য হলেও আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে।
আর এই মহান কাজে অংশ নিতে তারা আহ্বান জানিয়েছেন সকলকে। মানুষও ব্যাপকভাবে সাড়া দিয়েছে এই আহ্বানে। নিউজিল্যান্ডের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য স্টাফ জানিয়েছে, গিভ আ লিটিল নামের একটি ওয়েবসাইট সংগ্রহ করেছে ২৭ লাখ মার্কিন ডলার। স্থানীয় সময়ে শনিবার মধ্যরাত পর্যন্ত এই তহবিলে সহযোগিতা করেছে ৪০,০০০-এর বেশি মানুষ। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইটটি বিভিন্ন মানবিক ইস্যুতে তহবিল সংগ্রহের কাজ করে থাকে। এভরিডে হিরো নামের আরেকটি প্রতিষ্ঠানের আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই। এই প্রতিষ্ঠানটি সংগ্রহ করেছে ৯০,০০০ মার্কিন ডলার। এই ওয়েবসাইটটি একদমই নতুন। গিভ আর লিটিল সাইটে অনুদান প্রদানকারীদের চাপ এত বেশি ছিল যে সাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপরই এই সাইটটি খোলা হয়। দুটি ওয়েবসাইটসই একই সংস্থার। সংস্থাটির নাম অ্যাঞ্জেড কাউন্সিল অব ভিকটিম সাপোর্টস গ্রুপস। এটি দেশটির সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান। এছাড়া লাঞ্চ গুড নামের আরেকটি ওয়েবসাইট সংগ্রহ করেছে ১৩ লাখ মার্কিন ডলার। হতাহতদের মাঝে এই অর্থ বন্টন করা হবে স্থানীয় মুসলিমদের সংগঠন নিউজিল্যান্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারের মাধ্যমে। তারা এক বিবৃতিতে বলেছে যে স্বজনরা হারিয়ে গেছে কোনো অঙ্কের অর্থই আর তাদের ফিরিয়ে দিতে পারবে না। আমরা শুধু তাদের দুঃখের সামান্য অংশীদার হতে চাই। শিগগিরই পরমাণু ক্ষেত্রে ১১২টি সাফল্য তুলে ধরবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু ক্ষেত্রে ১১২টি সাফল্যের তথ্য এপ্রিল মাসে জনগণের সামনে তুলে ধরবে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর মুখপাত্র বেহরুজ কামালভান্দি গতকাল শনিবার তেহরানের সাংবাদিকদেরকে একথা বলেছেন। পরমাণু ক্ষেত্রে এসব অর্জনকে কামালভান্দি খুবই গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এসব খাতের মধ্যে রয়েছে পরমাণু গবেষণা, খনি থেকে আহরণ, জ্বালানি চক্র, বিদ্যুৎ স্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং লেসার। আগামী ৯ এপ্রিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উদযাপিত হবে। ওই দিন এসব সাফল্য উন্মোচন করা হবে। কামালভান্দি বলেন, চলমান অবস্থার মধ্যে এসব সাফল্য তুলে ধরে ইরান শত্রুদের কাছে এই বার্তা দেবে যে ইরানি জনগণ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে প্রতিরোধ করেছে এবং হুমকিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। তিনি বলেন, আমেরিকা সামরিকভাবে যুদ্ধ করতে ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে, তবে ইরানের জনগণ সে যুদ্ধ মোকাবেলা করতে সক্ষম হবে। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে বদ্ধপরিকর ৫ জাতিগোষ্ঠী। রাশিয়া। আমেরিকার প্রচণ্ড চাপ সত্ত্বেও ৫ জাতিগোষ্ঠী ইরানের পরমাণু সমঝোতা ধরে রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকা সহ ৬ জাতিগোষ্ঠী ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুমোদন করে ওই সমঝোতাকে আন্তর্জাতিক সনদের মর্যাদা দেয়া হয়। কিন্তু মার্কিন সরকার ২০১৮ সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের সেই প্রস্তাব লঙ্ঘন করেছে। এখন ওই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাশিয়া সহ অবশিষ্ট ৫ জাতিগোষ্ঠীর ওপর আমেরিকা চাপ সৃষ্টি করছে বলে জানান জাকারোভা। তিনি বলেন, কিন্তু এ চাপ উপেক্ষা করে পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। ইরান ও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ধারাবাহিকভাবে বলে এসেছে ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা হুবহু বাস্তবায়ন করছে। ফের ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ড্রোনটি সীমান্ত ভেদ করে পাকিস্তানের রাকছিকরি সেক্টরের ১৫০ মিটার ভেতরে ঢুকে পড়লে দেশটির সেনাবাহিনী তা ভূপাতিত করে। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুরও তার টুইটার বার্তায় একই দাবি করেছেন। তিনি টুইটারে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া তিনি তার পোস্টে একটি ছবিও পোস্ট করেছেন। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গির আত্মঘাতী হামলায় দেশটির ৪২ জনের বেশি জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ।
এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল।